হ্যালো আর ওয়েলকাম টু আর নিউ ব্লগ। একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বোধহয় বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ইচ্ছে তো ছিল যে প্রপার একটা ক্যামেরা সেট করে আমি সিট অ্যান্ড টক ভিডিও বানাই, কিন্তু সত্যি কথা বলতে কি ক্যামেরার ট্রাইপড মাউন্ট থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজই আমি এখনও হাতের কাছে খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য একদম আমি ভাবলাম যে ইমপ্রম্পটুভাবেই ভিডিওটা বানাই, কারণ তোমাদেরকে আপডেটটা দেওয়া সব থেকে ইম্পর্ট্যান্ট। কীভাবে দিচ্ছি তার থেকেও বেশি জরুরি হচ্ছে তোমাদেরকে আপডেটটা দেওয়া। তো আমি বসে গেছি আজ সকালবেলায়, ভাবলাম আর দেরি না করে এই নিয়ে কথা বলা যাক। তো যেরকম দেখছো আমার চারপাশটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার টাইটেল আর থাম্বনেল দেখেও আমার মনে হয় তোমরা কিছু না কিছু বুঝতেই পেরেছো। তো হ্যাঁ, আমরা আমাদের নরওয়ের বাড়িটা ছেড়ে চলে এসেছি অ্যান্ড দিস ইজ আওয়ার নিউ হোম। এই যে পুরো ব্যাপারটা হয়েছে না, এটা হয়েছে উইদিন লাস্ট 2 months। তো এই 2 মাস আমাদের এত স্ট্রেস গেছে যে নতুন করে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো গোড়া থেকে বলি ব্যাপারটা কি হয়েছে। আমরা এই বাড়িটাতে প্রথম যে বাড়িটাতে আমরা ছিলাম এতদিন অবধি, যেই বাড়ি থেকে তোমরা অনেক ভালো ভালো ভিডিও দেখেছো আমার, সেই বাড়িটা আমাদের নরওয়েতে প্রথম বাড়ি। এটা হয়তো তোমরা অনেকেই জানো। নরওয়েতে এসে প্রথমে আমরা ওই বাড়িটাতেই উঠেছিলাম। তো নরওয়েতে ওটা আমাদের প্রথম বাড়ি, আর বাড়িটা আমাদের খুব খুব পছন্দ ছিল। তার কারণ ছিল আলো হাওয়া অত্যন্ত বেশি ছিল বাড়িটাতে। আলো হাওয়ার কোনো অভাব ছিল না। যে কোনো ঘরেই হোক না কেন, আলো হাওয়ার কোনো কমতি ছিল না। তো সরি, আমি এখন ক্যামেরাটাকে এদিক ওদিক করছি কারণ এখনও আমি বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেল থেকে তোমরা বেটার আমাকে দেখতে পাচ্ছ। তো আই থিঙ্ক দিস ইজ ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই বাড়িটা আমাদের খুবই প্রিয় ছিল। প্রথম কথা, নরওয়েতে এসে একটা প্রথম বাড়ি তোমার যে প্রথম বাড়ি হয় কোনো জায়গায় না, সেইটা খুবই স্পেশাল হয় তোমার জন্য, কারণ ওখানে আমরা দুজনে এসে প্রথম সংসার পেতেছিলাম নরওয়েতে। তো সেই জন্য খুবই স্পেশাল ছিল। তো আমরা নিজেরা কোনো দিনই ভাবিনি যে এই বাড়িটা ছেড়ে আমরা যাব, যদি না সেরকম সার্কামস্ট্যান্সেস আসে। তো লোকেশনটাও খুব ভালো ছিল, সৌভিকের অফিস একটু দূরে ছিল বটে, কিন্তু সেখান থেকে গ্রসারি শপিং, তারপর বাস ট্রাম বাস ট্রেন সব কিছুই একদম অ্যাক্সেসেবল ছিল, বাড়ির পাশেই ছিল। তো আমরা সব কিছু নিয়ে বাড়িটাতে ভীষণ খুশি ছিলাম। তো এই পুরো যে জিনিসটা হলো, এটা মোটামুটি 2 মাস আগে থেকে শুরু হলো। হঠাৎ করে একটা মেল এলো আমাদের কাছে যে বাড়িওয়ালা পাঠালো যে তারা নাকি ব্যাংকের লোক নিয়ে বাড়িটা দেখাতে আসছে। তার কারণ তারা একটা নতুন বাড়ি কিনছে, যেটা আমাদেরকে বলেছিল ওরা, যে স্তাভাঙ্গারে ওরা একটা নতুন বাড়ি কিনছে। তো হয়তো এই বাড়িটাকে ওরা অ্যাজ আ ক্যাপিটাল দেখিয়ে মেবি ওরা লোন বেশি পাবে, আমাদের যেটা মনে হয়েছে। তো সেই জন্য তারা ব্যাংকের লোক নিয়ে এসেছিল। তো যেদিন আমরা মেলটা পেলাম সেদিনই আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে ওকে, হোয়াট ইজ এক্সপেক্টেড, আমরা কি বাড়িটা ছেড়ে দেব, ওরা কি বাড়িটা বিক্রি করবে, তো এইসব অনেক কিছু মনে চলছিল। তো যেদিন আমাদের বাড়িতে ওরা এলো ব্যাংকের লোক নিয়ে, সৌভিক অফিসে ছিল বাট আমি ছিলাম। তো সেদিন আমি ওদের সঙ্গে কথাবার্তা যখন বলছিলাম তখন জিজ্ঞেস করলাম যে তোমাদের কি বাড়িটা বিক্রি করার প্ল্যান আছে, শুড উই লুক ফর আদার অপশানস। তো ওরা তখন খুবই আমাকে অ্যাসিওর করলো যে না, সেরকম কিছু নেই, চিন্তা করার কিছুই নেই, আমরা বাড়িটা বিক্রি করছি না, তোমাদের নতুন বাড়ি দেখার কোনো দরকার নেই। তারপরে ওরা চলে গেল। চলে যাওয়ার মোটামুটি 2 সপ্তাহ পর, নট 2 সপ্তাহ, আই থিঙ্ক 1 সপ্তাহ পর মেল এলো যে ওরা বাড়ির ভাড়া বাড়াতে চায়, কারণ এখন মার্কেট রেট বেশি চলছে। তো যেহেতু বাড়িটা আমাদের পছন্দ ছিল, আমরাও এগ্রি করলাম যে হ্যাঁ ঠিক আছে, ফাইন, বেশি ভাড়া যদি দিতেও হয় উই ক্যান স্টে ইন দ্য সেম হাউস, কারণ বাড়িটা আমাদের খুব পছন্দ ছিল। তো সেটা করার আবার 1 সপ্তাহ পরে একটা মেল এলো যে ওরা লিখেছে যে সরি গাইজ, এরকম ব্যাপারটা এখন এরকম হচ্ছে যে আমাদেরকে বাড়িটা ছেড়ে দিতে হবে। যতদূর মনে হয় ওরা একটা রেনোভেশন করাবে বাড়িটার। সো এই মেলটা যখন সৌভিক পেলো, সৌভিক অফিসে ছিল, অফিস থেকে আমাকে ফোন করে বললো তুই ইমিডিয়েটলি বাড়ি দেখা শুরু কর, বিকজ এই মেলটা এসছে। তো এটা আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম, এত ধরনের কনভারসেশন হচ্ছিল মাঝখানে। তো আমাদের মনে হচ্ছিল যে ওরা হয়তো বাড়িটা বিক্রি করার চেষ্টা করছে।
তো এনিওয়েজ আমাদের কনসার্ন যেটা হচ্ছে আমাদেরকে নতুন বাড়ি দেখতে হবে। তো আমি তো উঠে পড়ে লাগলাম। আর নরওয়েতে না নতুন বাড়ি দেখা খুবই স্ট্রেট ফরওয়ার্ড স্ট্যান্ডার্ড একটা ব্যাপার, মানে এরকম নয় যে তোমাকে বিভিন্ন এজেন্ট ধরতে হচ্ছে বিভিন্ন জায়গায়, নো, নট লাইক দ্যাট। এখানে একটা ওয়েবসাইট আছে যেটা আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি, fin.no বলে। সেই fin.no-তে কিন্তু নতুন বাড়ি, নতুন জব, কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, কোনো সার্ভিসিং সব কিছুই ওই একটাই ওয়েবসাইটের আন্ডারে আসে। সো ইটস ভেরি ইজি যে কারুর পক্ষে সেখানে গিয়ে ডাইরেক্টলি দেখা যে কোন কোন বাড়ি আসছে রেন্টের জন্য অ্যান্ড অল। অলসো বাড়ি কেনার, যদি কেউ বাড়ি কেনে fin.no থেকেই লোকজন করে এইসব, কারণ একটা স্ট্যান্ডার্ডাইজ একটা ব্যাপার থাকে সেখানে, ফ্রড হওয়ার চান্সেস একদমই কম থাকে সেখানে। তো আমিও সময় নষ্ট না করে fin.no-তে দেখা শুরু করলাম। অ্যান্ড দেখতে গিয়ে অ্যাকচুয়ালি আগেই আমি শুরু করে দিয়েছিলাম যখন এইসব কনভারসেশন শুরু হচ্ছিল, কারণ আমি ভাবছিলাম যে মানে প্রিপেয়ার থাকা ভালো। তো যখনই দেখতে আরম্ভ করলাম তখনই বুঝলাম যে বাড়ির যে মার্কেট, রিয়েল এস্টেট মার্কেট অনেক চেঞ্জ হয়ে গেছে লাস্ট 2 বছরের থেকে। আমরা যখন এখানে প্রথম বাড়িটা নিয়েছিলাম তখন ইন্ডিয়া থেকে নিয়েছিলাম, তখনও আমি fin.no থেকেই বাড়ি খুঁজেছিলাম, ইন্ডিয়াতে বসে, ব্যাঙ্গালোরে বসে। আর সেখান থেকেই কথাবার্তা হয়েছিল, আমরা ইনফ্যাক্ট সেখান থেকেই ডিপোজিট অ্যামাউন্ট দিয়েছিলাম, আর আমরা 2 মাসের এক্সট্রা রেন্টও দিয়েছিলাম বাড়িটাকে হাতে রাখার জন্য। তখনও আমরা নরওয়েতে কিন্তু আসিনি। তো তখন যা বাড়ি খোঁজার আমার এক্সপিরিয়েন্স ছিল আর এখন যে এক্সপিরিয়েন্স, সেটা আমি বুঝতে পারলাম আকাশ পাতাল তফাৎ। কারণ বাড়ি ভাড়া ট্রিমেন্ডাস বেড়ে গেছে। যে সমস্ত বাড়ি আমি মোটামুটি 2.5 বছর আগেকার কথা বলছি, আমি 14,000 15,000 নকে দেখেছিলাম, সেই সব বাড়ি কিন্তু এখন 20-25,000 নক দেখাচ্ছিল, মানে সেই একই টাইপের বাড়ি, একই স্কোয়ার ফিট। তো আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আর অত সিম্পল নেই, এখন বাড়ির দামও বাড়ছে, অ্যান্ড সর্বোপরি পছন্দসই কোনো বাড়ি পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে বলার দরকার যে আমাদের কি কি ক্রাইটেরিয়া ছিল। তো আমার ডিটেল হাউস হান্টিং ভ্লগ এর পরে আসবে, সেখানে আমি তোমাদেরকে ডিটেলটা শেয়ার করব যে আমরা কি কি ক্রাইটেরিয়া রেখেছিলাম বাড়ি খোঁজার ক্ষেত্রে। এখানে শর্টকাট যদি আমি বলি, এক কথায় আমরা এমন একটা বাড়ি চেয়েছিলাম যেটা আলো হাওয়া বেশি থাকবে। তার কারণ নরওয়েতে তোমরা জানো যে মোটামুটি এই নভেম্বরের পর থেকে পুরো ফেব্রুয়ারির শেষ অবধি, ইভেন মার্চ মাস অবধিও বেশ ভালোই অন্ধকার থাকে, দিনের বেশিরভাগ সময়টা অন্ধকার থাকে। তো সেক্ষেত্রে এমন একটা বাড়ি খুব দরকার যেখানে আলো হাওয়ার যেন কমতি না হয়। সকালে উঠে তো এমনিই অন্ধকার থাকবে, তার মধ্যে যদি আবার বাড়িও অন্ধকার থাকে, দেন দ্যাটস আ প্রবলেম। তো এটা একটা আমাদের নন নেগোশিয়েবল একটা ক্রাইটেরিয়া ছিল যে খোলা মেলা বাড়ি হতে হবে অ্যান্ড আলো হাওয়া বেশি হতে হবে। তারপরে যেটা ছিল 2 BHK দেখছিলাম আমরা, কারণ আমাদের একটা ঘর আমরা ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করি। আমি ওয়ার্ক ফ্রম হোম করি সবসময়, তো আমার একটা ওয়ার্ক স্টেশন দরকার। সৌভিকের নিজের মিউজিক রেকর্ড করার জন্য একটা ওয়ার্ক স্টেশন দরকার। তো আমরা একটা কমন ওয়ার্ক স্টেশন ইউজ করি যেটা দুজনেই কাজ করতে পারি, কিন্তু আমাদের একটা হোম অফিস বেসিক্যালি দরকার। তো আমরা সেকেন্ড রুমটাকে হোম অফিস হিসেবেই ব্যবহার করি। তো আমরা 2 BHK দেখছিলাম। এই দুটো জিনিস ছিল। আর একটা যেটা ছিল, আমরা দেখছিলাম যে লোকেশন যেন ওর অফিস থেকে কাছে হয়, আশেপাশে যেন গ্রসারি অপশনস থাকে, বাস স্ট্যান্ড কত দূরে, কারণ ও সৌভিক গাড়ি নিয়ে সব জায়গায় যায়, ড্রাইভ করে, বাট আমার তো এখানে ড্রাইভিং লাইসেন্স নেই এখনও, তো আমাকে বাসে ট্রেনেই যাতায়াত করতে হয়। তো কোথায় বাস স্টপটা সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এই সব জিনিস মোটামুটি আমরা দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার ইচ্ছে ছিল না যে একদম শহরের ভেতরে গিয়ে ঢুকি যেখানে চারিদিকে কংক্রিট, চারিদিকে আমার একদম ইচ্ছে ছিল না। তো এই সব কিছু নিয়েই খোঁজা শুরু করলাম। তো লাস্ট 2 মাসে আমরা কমপক্ষে 15 থেকে 20টা বাড়ি দেখেছি, আমি একদম এক্স্যাক্ট শিওর নয়, বাট গুনলে ওরকমই হবে। অ্যান্ড কোনো কিছুই ফিট করছিল না আমাদের যে ক্রাইটেরিয়া ছিল। হ্যাঁ, অলসো যে বাজেটটা ছিল সেটাকে মাথায় রেখেও চলতে হচ্ছিল। সো এই সব কিছু করে আমরা মোটামুটি প্রত্যেক দিন এরকম হতো যে সৌভিক অফিস থেকে আসতো, আমি রেডি হয়ে থাকতাম, আমরা বাড়ি দেখতে বেরিয়ে যেতাম। আমার সারাদিনের কাজ শেষ করে, আমার নিজের কাজ শেষ করে, বাড়ির কাজ শেষ করে আমি ইমিডিয়েটলি fin.no বাড়ি দেখতে আরম্ভ করে দিতাম, কথা বলতাম। আর বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলাও কিন্তু এখানে একটা খুব বড় জিনিস, ম্যাটার করে। অনেকেই আমার বন্ধু বান্ধবরা আমাকে জিজ্ঞেস করে যে কী করে তুই এত রেসপন্স পাস বাড়ি ওনারদের কাছ থেকে। কারণ এখানে যখন আমরা fin.no-তে অ্যাপ্রোচ করছি, অফকোর্স তারা আমাদেরকে পার্সোনালি দেখতে পাচ্ছে না। সো হাউ it is possible for them to believe or trust
দ্য পার্সন, সেটা ভাবতে হবে। তো আমি যখন মেসেজ করতাম, আমি এখানে আমার ব্যাঙ্ক আইডি দিয়ে একটা প্রপার লেজিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। প্রথম অথেন্টিকেশন সেখানেই হয়ে যায় যে আমার ব্যাঙ্ক আইডি আছে, আমি একজন লেজিট মানুষ নরওয়েতে থাকি যে। তো নরওয়েতে যারা আছো আই থিঙ্ক তারা সবাই জানবে ব্যাঙ্ক আইডি এখানে হচ্ছে ম্যান্ডেটারি, মানে তোমার একটা পার্সোনাল নাম্বার জেনারেট যখন হয় তখন তোমার ব্যাঙ্ক আইডি জেনারেট হয়, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর অথেন্টিসিটি। তো সেইটা দিয়ে একটা অ্যাকাউন্ট যদি তুমি fin.no-তে ক্রিয়েট করো, তার মানে ইউ আর এ লেজিট পার্সন। তারপরে যেটা হচ্ছে কীভাবে তুমি অ্যাপ্রোচ করছো। যখন অ্যাপ্রোচ করতাম তখন বলতাম যে আমরা কে, কোথা থেকে এসছি, কী করি দুজনে, আমাদের যে একটা ফিক্সড ইনকাম সোর্স আছে সেটা বলা খুব ইম্পর্ট্যান্ট। তো এই সমস্ত কিছু আমি একটু গুছিয়ে বলতাম যাতে অন্য যে মানুষটা আছে সে আমাদেরকে ভরসা করে অ্যাটলিস্ট বাড়িটা দেখাতে পারে। তো থ্যাংক গড মানে যে সমস্ত বাড়িতে আমি অ্যাপ্রোচ করেছি মোরালেস সব বাড়ি থেকেই আমি পজিটিভ রেসপন্স পেয়েছি ভিউইংয়ের জন্য। আর আমরা প্রচুর বাড়ি ভিউ করেছি, যার ভেতর থেকে অনেক অপশানের ভেতর থেকে আমরা বাঁচতে পেরেছি। তো এখন এই যে প্রসেসটা প্রত্যেক দিন বাড়ি দেখতে যাওয়া, এটা এমনিতেও একটা টায়ারসাম ব্যাপার। অফিসের পর নিজেদের কাজ শেষ করার পর, এরকম তো নয় যে শুধু ছুটির দিনে যাচ্ছি, প্রত্যেক দিন। আর তখন এতই একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন ছিল যে আমাদেরকে হ্যাঁ, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে 3 মাসের একটা নোটিস পিরিয়ড থাকে। এখানে সব কিছুই ভীষণ স্ট্যান্ডার্ডাইজ, সেই জন্য যখন বাড়ি ভাড়া দেওয়া হয় তখন যে রেন্টাল এগ্রিমেন্ট বানানো হয় না, সেখানে একটা 3 মাসের নোটিস পিরিয়ড থাকে। এটা স্ট্যান্ডার্ড, সব জায়গাতেই থাকে নরওয়েতে। তো আমাদের কাছে থ্যাঙ্কফুলি 3 মাসের একটা নোটিস পিরিয়ড ছিল, কিন্তু মনের ভেতর ওই যে একটা ভয়, 3 মাসের ভেতরে যদি আমরা সুইটেবল বাড়ি না পাই তখন আমাদের একটা কম্প্রোমাইজ করে একটা বাড়িতে উঠতে হবে, যেটা কিনা আমি আর সৌভিক দুজনেই খুব একটা কমফোর্টেবল নয়। তার কারণ বাড়িটা আমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সারাদিন কাজের পর তুমি যদি তোমার পছন্দ মতো একটা জায়গায় কমফোর্টেবল ফিল না করতে পারো, দেন তোমার সারা দিনটাই নষ্ট। মানে তোমার বাড়িটা তোমার একটা কমফোর্টেবল সেফ হেভেন একটা হওয়া উচিত, একটা নিশ্চিন্ত আশ্রয় হওয়া উচিত, যেখানে তুমি নিজের মতো করে থাকতে পারবে। ঠিক আছে, তো আমাদের কাছে ওই জন্য বাড়িটা ভীষণই ইম্পর্ট্যান্ট ছিল। তো সেই হিসেবে দেখতে গেলে আমরা একটু স্ট্রেসড ছিলাম যে পছন্দসই বাড়ি যদি না পাই। তো মোটামুটি 2-2.5 মাস, নট 2-2.5 মাস, মোটামুটি 1.5-2 মাস আমরা খোঁজার পর ফাইনালি 15-20টা বাড়ি দেখার পর নাও উই হ্যাভ ফাউন্ড আওয়ার নিউ হোম। আমরা আমাদের নতুন বাড়ি খুঁজে পেয়েছি। সো দিস ইজ আওয়ার নিউ হোম, যেখান থেকে আমি আজকে সকালে এই ভিডিওটা বানাচ্ছি। আর এখনও অবধি আনপ্যাক করা হয়নি, আমরা গত সপ্তাহে এখানে শিফট করেছি। আর সেই জন্যই আমি আমার ক্যামেরা ইকুইপমেন্ট, আমার ট্রাইপড মাউন্ট, অনেক কিছুই হাতের কাছে খুঁজে পাচ্ছি না, নাহলে হয়তো আরেকটু ভালোভাবে ভিডিওটা বানানো যেত। বাট আমার মনে হলো এই আপডেট দেওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট রাদার দেন আমি কীভাবে ভিডিও বানাচ্ছি। তো বাড়ি তো ঠিক হয়ে গেল। এবার বাড়ি ঠিক হওয়ার পরেই তো আর সব কিছু ঠিক হয় না। আমাদের যে ডিপোজিট অ্যামাউন্ট দেওয়া আছে ল্যান্ডলর্ডকে, সেটাও যাতে আমরা ফেরত পাই। এখানে সব কিছুই স্ট্যান্ডার্ডাইজ, তো সেই হিসেবে আমাদের অনেক সুবিধে হয়ে গেছে টু আন্ডারস্ট্যান্ড কি মানে অব্লিগেশনস আছে আমাদের ল্যান্ডলর্ডের। কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমি ডিটেলসে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শিফটিং। বাড়ি শুধু ঠিক হয়ে গেলেই তো হলো না, বাড়িটা শিফট করতে হবে। আর এখানে ইন্ডিয়ার মতো ব্যাপার ওরকম নয় যে তুমি একটা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে বলে দিলে তারাই সব করলো। এখানে যে কোনো জিনিস, যে কোনো সার্ভিস ইজ ভেরি এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ। সে যে কোনো সার্ভিস, মানে তুমি যদি বাড়িতে হাউস হেল্প রাখো, মানে যারা এসে তোমার বাড়ি পরিষ্কার করবে, বা তুমি যদি গার্ডেনার রাখো, বা তুমি যদি ইলেকট্রিশিয়ান ডাকো, বা মুভার্স অ্যান্ড প্যাকার্স, এভরিথিং ইজ ভেরি এক্সপেন্সিভ। আর আমাদের যেহেতু নিজেদের এখনও কোনো ফার্নিচার নেই, আমরা জেনে শুনেই করিনি, মানে 2-1টা ফার্নিচার ছাড়া বাকি কোনো ফার্নিচারই আমরা এখানে কিনিনি এখনও, কারণ আমরা রেন্টেড বাড়িতে আছি। অ্যান্ড আমরা জানি ব্যাক অফ দ্য মাইন্ড যে আজ নয় কাল এখান থেকে উঠে যেতে হবে। তো সেই জন্য আমরা কোনো ফার্নিচার কিনিনি, 1-2 ফার্নিচার ছাড়া। তো সেই জন্য আমরা এটাই ডিসাইড করলাম যে আমরা নিজেরাই শিফটিং করব, যেহেতু আমাদের গাড়ি আছে। তো সেই মতো তো আমরা টাইম নিয়ে গোছগাছ শুরু করলাম। 3টে সুটকেস নিয়ে নরওয়ে এসেছিলাম, কিন্তু যখন বাড়ি শিফট করার হলো, মানে
আমি তো ভাবছিলাম এত জিনিস কি করে কবে আমি অ্যাকুমুলেট করেছি, কিন্তু সত্যি কথা বলতে এগুলো সাধারণ জিনিস যেগুলো মানুষের ডে টু ডে লাইফে লাগে। যেমন রান্নাঘর, আমি তো রান্নাঘরের একটা জিনিসও নিয়ে আসিনি, কিন্তু এখানে আমাকে পুরো রান্নাঘর নতুন করে সেট করতে হয়েছে। তো এই সব কিছুই মানে কি বলবো, ছোট 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 করে জিনিস জমা হয়ে হয়ে তারপরে নতুন জামা কাপড়, এখানে এসে কমপ্লিটলি নতুন সেট অফ উইন্টার ওয়্যার, জামা কাপড়, আমাদের ডে টু ডে জিনিস, মানে একটা সংসার বসাতে গেলে ছোটোখাটো যা যা জিনিস লাগে সব এখানে এসে নতুন কিনেছি। তো ওই 3টে সুটকেস তো আর নেই, দেখা গেল তার 5 গুণ বেশি জিনিস এখন হয়ে গেছে। আর সেই জিনিস গুছিয়ে ওঠা এক অসম্ভব, মানে হয়তো তোমরা যারা বাড়ি শিফট করেছে, যদি কেউ নিজে বাড়ি শিফট করে থাকো জানবে এটা প্রচণ্ড কষ্টকর জিনিস। 1 সপ্তাহ লেগেছিল আমাদের জাস্ট গোছাতে, প্যাকিং করতে। তারপরে আসলো শিফটিং যেদিন আসলো, শিফটিংয়ের দিন, মানে তার আগের দিনও ঠিক ছিল সব কিছু, শিফটিংয়ের দিন সকাল থেকে শুরু হলো বৃষ্টি আর ঝড়। মানে ওই শিফটিংয়ের ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরে। তো শিফটিংয়ের ব্লগটা দেখলে বুঝতে পারবে সারা দিন, মানে সকাল থেকে হলো বৃষ্টি আর ঝড়, শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া। তো তার ভেতরেই আমরা শিফটিং করেছি। আমার নিজের সেদিন শরীর ভীষণ অসুস্থ ছিল, সেই অসুস্থ শরীর নিয়েও করেছি। তার ভেতরেও আমাদের 1-2 বন্ধু যারা হেল্প করতে এসছে, থ্যাংক ইউ সো মাচ। মানে তাদেরকে আমি ওই ব্লগেই থ্যাংক ইউ জানিয়েছি, আবার এখানেও জানাচ্ছি। মানে এরকম হয় না, যখন তুমি প্রচণ্ড স্ট্রেসড আউট, যখন সব কিছু তোমাকে একা করতে হচ্ছে, তার ভেতরে যখন কেউ এসে পাশে দাঁড়ায় তখন সেটা মন ছুঁয়ে যায়। তো সেরকমই 2-1 বন্ধু বান্ধব থ্যাঙ্কফুলি আমরা এখানে বানিয়েছি। মানে সব থেকে বড় লাগে যে তারা সেদিন এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা খাওয়ার বানিয়ে নিয়ে এসছে। আমরা যখন শিফট করছি তার আগে তারা খাওয়ার লাঞ্চ বানিয়ে নিয়ে এসছে, কারণ তারা জানে সেদিন হয়তো আমাদের রান্না করার সুযোগ হবে না। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের বাড়ি থেকে এই নতুন বাড়ির ডিস্টেন্স মোটামুটি গাড়িতে মিনিট 15-20 মিনিট, 20 মিনিট না 15 মিনিট, তো খুব একটা দূরে ছিল না গাড়িতে করে, যেহেতু আমরা শিফট করছিলাম। তবে ওই আর কি, অসুস্থ শরীরে বৃষ্টি আর ঝড়ের ভেতরে 2জন মানুষকে যখন পুরো বাড়ি শিফট করতে হয় তখন ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। তো যাই হোক, সেই সমস্ত কিছু হওয়ার পর এই বাড়ি, আর এই বাড়ির মানে কি বলবো, নতুন বাড়িতে হঠাৎ করে এসে মনে হয় যে কোথায় চলে এসেছি। আমার আর সৌভিকেরও প্রথম রাতটা ঠিক এরকমই মনে হচ্ছিল। চারিদিকে বিভিন্ন ধরনের ব্যাগ, সুটকেস, কার্টন, আর তার ভেতরে আমরা 2জন মানে বসার জায়গা, শোয়ার জায়গা বানাচ্ছি, আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি। আর আমাদের মনে হচ্ছে যে আমরা কোথায় চলে এসেছি, নতুন একটা জায়গায়, নতুন একটা পাড়া, কিছুই জানি না। কিন্তু দেখতে দেখতে কি হলো, এই 1 সপ্তাহের ভেতর বাড়িটা আমরা গুছিয়ে নিলাম, আর চারপাশটা হয়ে উঠলো আমাদের মোটামুটি একটু একটু চেনা। একটু একটু করে আমরা বাইরে বেরোলাম, একটু একটু করে আমরা নেবারহুডটা দেখলাম। আর এই বাড়িটার নিজেদের মতো করে যখন সেট করলাম, নিজেদের পছন্দের জিনিসগুলো দিয়ে নিজেদের হিসেবে যখন সেট করলাম, তখন এই বাড়িটাই হয়ে উঠলো আমাদের কমফোর্টেবল একটা জায়গা। তো এই 1 সপ্তাহের ভেতরে এই সব কিছুই হয়েছে, আর তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পেরে যার পরনাই খুশি, কারণ তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি। আমার চ্যানেলের মেন মোটোই হচ্ছে নরওয়েতে আমার জীবন শেয়ার করা। অফকোর্স বেড়াতে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই, কারণ তোমরা যারা নরওয়ে আসতে চাও, তোমরা যাতে জানো যে নরওয়েতে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ছাড়াও যে বিভিন্ন জায়গা আছে, নরওয়ের এভরি নুক অ্যান্ড কর্নার যেখানে এত সুন্দর, সেটাও তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো প্রসেসটা অত্যন্ত ডিফিকাল্ট ছিল, কিন্তু উই আর নাও থ্রু। বাড়িটা মোটামুটি আমাদের এখন সেট আপ হয়ে গেছে। আর তোমাদেরকে এর পরের যে ব্লগটা আমি শেয়ার করব, সেই ব্লগটাতে আমি শেয়ার করব যে আমাদের শিফটিংয়ের, শিফটিং না, তার আগে আরেকটা ব্লগ আছে, সেটা হচ্ছে হাউস হান্টিং। কোন কোন বাড়ি আমরা দেখেছিলাম, কি ক্রাইটেরিয়া, নরওয়েতে বাড়ি খুঁজতে গেলে বাজেট কীরকম রাখা উচিত, বা আমাদের বাজেট কীরকম ছিল, সেই বাজেটে কি এক্সপেক্ট করা উচিত, আর কি বাড়ি আমরা দেখেছি, কীরকম ধরনের বাড়ি দেখেছি, নরওয়েতে বেসিক্যালি বাড়ি কীরকম হয়, সব কিছুই ওই ব্লগে তোমরা পেয়ে যাবে। তো আমাদের হাউস হান্টিং ব্লগটা এরপরে আসবে, তারপরে আসবে শিফটিং ব্লগ। তো এই নতুন বাড়ি থেকে এখন হোম সিরিজে অনেকগুলো ব্লগ আসবে, অ্যান্ড অলসো আমার লাস্ট একটা ক্যাম্পিংয়ের ব্লগও আসবে, যেটা
যেটা আমার কাছে খুব খুব স্পেশাল। কারণ একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই তোমাদের, কারণ একটা জলজ্যান্ত হিমবাহ বা গ্লেশিয়ারকে চোখের সামনে দেখতে পেয়েছিলাম ওখানে গিয়ে। সো ওই ব্লগটাও আসবে। তো অনেক নতুন নতুন ব্লগ আসবে। অ্যান্ড আই এম সো সরি, লাস্ট বেশ কিছুদিন ধরে ব্লগ খুব ইরেগুলার আসছে। এখন বুঝতে পারছো কেন, আমি সব কিছু তখন শেয়ার করতে পারিনি, বাট এখন করছি। এই সব কিছু যখন জীবনে চলে না, প্রচণ্ড আনসার্টেনিটি যখন জীবনে চলে, তখন কাজকর্মের ওপরেও তার প্রভাব আসে। আর সেটাই আমার হয়েছিল। ব্লগ বানানো আমার কাছে তখন সত্যি কথা বলতে প্রায়োরিটিতে ছিল না, কারণ আমার পার্সোনাল লাইফ এত আনসার্টেন ছিল। তো যাই হোক, হোপফুলি এখন সব কিছু সর্টেড হবে অ্যান্ড রেগুলার ব্লগ আসবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু যদি জিজ্ঞাস্য থাকে এই পুরো ব্যাপারটাতে, আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর অনেক ভালো থেকো। আবার চলে আসবো নতুন ব্লগ আরেকটা নিয়ে, সেখানে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, বাই বাই। Don't you understand that we only get one